আমরা দেখুন, আমরা তো আর গুন্ডা বদমাইশ নই যে মারামারি করছি। আমাদের মেরে দিক রাজপথে, রাজপথে আমরা মরে যাবো গুলি খেয়ে। সুইসাইড ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের কাছে। কিচ্ছু নেই আর। আমাদের হয় স্বেচ্ছা মৃত্যু দিক। আমাদের প্রায় 3 মাস আমরা বেতন পাইনি। একটা ভাতা দিবে বলেছে, সেটা সরকার ভাঙতাও করে দিয়েছে। আপনারা কি পরীক্ষা দেবেন না? তবে শিক্ষাকর্মীদের এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন বেরোয়নি, কিন্তু পরীক্ষা আমরা যোগ্যরা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী কেউই দেব না। কারণ একটা পরীক্ষার জন্য, একটা পদের জন্য আমরা আগে পরীক্ষা দিয়েছি। একই পদের জন্য কোনো নিয়ম নেই, একই পদের জন্য আপনি যোগ্য হয়েও বারংবার পরীক্ষা দেবেন। ওনারা এখনো বলছেন অযোগ্যরাও পরীক্ষায় বসবে, তাহলে এই পরীক্ষা হবে না। পরীক্ষা হলেও আবার প্যানেল ক্যান্সেল হবে। তখন আমরা কি করবো? আমরা কি তাহলে বারংবার পরীক্ষাই দেব? আমরা কোনো পরীক্ষা দেব না। এবং শিক্ষক শিক্ষিকাদের যে গেজেট বেরিয়েছে সেটা যাতে অবিলম্বে প্রত্যাহার করা হয়, সেটাও আজকের দাবির মধ্যে ছিল। সব রকম চেষ্টা করা হয়েছে। মমতা ব্যানার্জি এবং আমাদের শিক্ষার যে এসএসসি ভবন বলুন বা বিকাশ ভবন বলুন, সব জায়গায় আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম সুরাহা হয়নি শেষ পর্যন্ত। সেই জন্য আমাদের স্যারদের নির্দেশে, মানে স্যারদের প্রতিনিধিত্বে আমরা বিধানসভা অভিযান করেছিলাম। কিন্তু আমরা আসার পর দেখতে পাচ্ছি যে এই রাসমণি অ্যাভিনিউতে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় কয়েকজন পুলিশ এসে আমাদেরকে বিধানসভায় 5 জন প্রতিনিধিকে নিয়ে গেছিলেন, কিন্তু গিয়ে জানতে পারলাম যে স্পিকার চলে গেছেন। আমাদের দাবি ছিল স্পিকারের সঙ্গে কথা বলবো, কিন্তু স্পিকার চলে গেছেন। মানে এই যে ছলনা, এই ছলনার কতদিন করা হবে আমাদের সাথে? একেতে আমাদের চাকরি চলে গেছে। শিক্ষক শিক্ষিকারা, আমরা শিক্ষাকর্মী, আমি শিক্ষাকর্মী। শিক্ষক শিক্ষিকারা তাও ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন, তাদের স্যালারিটাও চালু আছে। কিন্তু আমাদের শিক্ষাকর্মীদের 3 মাস হয়ে গেছে যে আমাদের স্যালারি পাচ্ছি না। এমতো অবস্থায় আন্দোলনে আসতে গেলে যে খরচ আমাদের কাছে, সেটাও নেই। তাহলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আর কি করব আমরা? এইরকম যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এসেছিলেন, যদি বিধানসভায় যেতে পারতেন তার সঙ্গে হয়তো দেখা হতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো আপনারা এর আগে একবার দেখা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল শিক্ষাকর্মীদের একবার। উনি কনফারেন্স করেছিলেন, সেখানে উনি একটা ইন্টারিম রিলিফের কথা আমাদের বলেছিলেন, কিন্তু সেটা আমরা আজ পর্যন্তও পাইনি। তারপরে আমরা বহুবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু ওনার সাথে আমাদের কোনো রকম ভাবেই দেখা হয়নি। আর আজকেও যদি ওনার আসলে যোগ্যদের উনি পাশে নেই, তাহলে নিশ্চয়ই উনি আমাদের সঙ্গে দেখা করতেন, বা আমাদের এত দূর পর্যন্ত আসার প্রয়োজন হতো না। যদি উনি আমাদের পাশে থাকতেন, তাহলে এই সমস্যার সুরাহা উনি ওএমআর শিট পাবলিশ করে এবং যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে হয়তো অনেক আগেই করে দিতেন। কিন্তু সেই সদিচ্ছা ওনার নেই, যার জন্য আমাদের আজকে এত দূর পর্যন্ত আসতে হয়েছে, কিন্তু সেটাও বিফলে। যোগ্যদের মধ্যে অযোগ্যরা লুকিয়ে নেই। সরকার চাইছে যোগ্য এবং অযোগ্য মিলিয়ে দিয়ে যাতে আমাদের সুরাহা যাতে না হয়, সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই যে ভাতার কথা আপনি বললেন, ভাতা যদি আমাদের, যারা আমরা যোগ্য শিক্ষাকর্মী আছি, তাদেরকে যদি দেওয়া হতো, আমাদের চাকরিটা গেছে কাদের জন্য? সরকারের জন্য। তাহলে আমরা তাহলে আমাদের সংসার চলবে কি করে? আমাদের জীবন চলবে কি করে? ওষুধের খরচ, ছেলে মেয়ের খরচ কি করে চলবে? তার জন্য তো একটা আর্থিক সাহায্যের প্রয়োজন। কিন্তু সেই আর্থিক সাহায্যটা যদি আপনি চোর এবং সাধু উভয়কেই দেন, সেটা তো সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এটা নিয়ে বারংবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। তার ফলাফল এটা, ভাতাটা পুরোপুরি আপনার কোর্টে বলা হয়েছে যে দেওয়া যাবে না, কাউকে যেন না দেওয়া হয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি চাইবেন এখন, কি ব্যাপারে? ওনার কাছে একটাই বার্তা, উনি যেন যোগ্যদের পাশে এসে দাঁড়ান এবং 22 লক্ষ ওয়েমার পাবলিশ করেন, এবং সেই ওয়েমারের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সেটা যেন উনি সুপ্রিম কোর্টে জমা করেন। এটাই একমাত্র পথ আমাদের বাঁচার। তাছাড়া এই যোগ্যদের বাঁচার কোনো উপায় নেই। উনি যেন ওনার এই কর্তব্যটা পালন করেন এবং যোগ্যদেরকে বাঁচান, আমরা যাতে সঠিকভাবে আবার স্কুলে ফেরত যেতে পারি। মনে হয় আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এই দাবি মেনে নেবেন? দেখুন, দাবি মেনে নেওয়ার হলে হয়তো উনি অনেক আগেই মেনে নিতেন, বা দাবি করার প্রয়োজনই হতো না। উনি যদি সঠিক পথে চলতেন, এই দাবিটারই প্রয়োজন হতো না। কিন্তু যা দেখে মনে হচ্ছে উনি এত সহজে মানবেন না। তবে আন্দোলন আমরা চালিয়ে যাব, আমরা শেষ দেখে ছাড়বো, কারণ এটা আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি সকলেরই, যতদূর যাওয়া যায়। আমরা দেখুন, আমরা তো আর গুন্ডা বদমাইশ নই যে মারামারি করব। আমরা আইনি পথে চলবো এবং রাস্তার লড়াইটা আমরা করব। আন্দোলন আমরা থামাবো না, আন্দোলন আমাদের চলবে এবং আইনি পথেও আমরা যাব। যাদেরকে আপনারা দেখতে পান রাস্তায় বেরিয়ে পুলিশ যাদের ভয় পালাচ্ছে, কিন্তু আমাদেরকে পুলিশ মারছে, তাহলে আপনি বুঝে নিন কারা গুন্ডা বদমাইশ। মানে পুলিশের দুটো অবস্থান রয়েছে বলছেন? না, পুলিশের অবস্থানের কথা বলছি না। আপনারা তো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ কাণ্ডে কারা রাস্তায় নেমে পুলিশকে মেরেছিল। তারা তো নিশ্চয়ই শিক্ষক নন, তাহলে তারাই গুন্ডা বদমাইশ। আর আমরা তো আর রাস্তার লড়াই মানে কি, আমাদের
এই মানে মিছিলের মাধ্যমে আমাদের লড়াই চলবে, এই আর কি। আমরা শিক্ষাকর্মীদের উপরে যেভাবে অন্যায় অবিচার করেছে, সরকার করেছে, এসএসসি করেছে, পর্ষদ করেছে, আমাদের কিচ্ছু নেই আর বাঁচার। চাকরি চলে গেছে, বেতন চলে গেছে, কিচ্ছু নেই। আমাদের হয় স্বেচ্ছা মৃত্যু দিক, নাহলে এই অপবাদ থেকে দূর করে আমাদেরকে আবার পুনরায় স্কুলে প্রতিষ্ঠা সসম্মানে স্বপদে ফিরিয়ে দিক স্কুলে। এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে অনুরোধ যে আপনি রাজ্যের প্রধান, আমাদের শিক্ষাকর্মীদের যে যোগ্য শিক্ষাকর্মী আমরা রয়েছি 3,393 জন, তাদেরকে একবারে সব দিক থেকে বঞ্চিত করে প্রায় মৃত্যু মুখে ঠেলে দিয়েছে। সেই জায়গা থেকে আমাদের প্রায় 3 মাস আমরা বেতন পাইনি। একটা ভাতা দিবে বলেছে, সেটা সরকার ভাঙতাও করে দিয়েছে। সে ভাতা অথল জলে চলে গেছে। যোগ্যের সঙ্গে অযোগ্য মিলিয়ে একটা কেসে হাইকোর্টে কেস তো হবেই, যোগ্য অযোগ্য মিশিয়ে করে। তো সেটা আমরা এখনো পর্যন্ত কোনো ভাতা পাইনি। আর অবিচার যে করেছে সরকার করেছে, মুখ্যমন্ত্রী চাইলে পারতেন। আমাদের সিবিআই লিস্ট, নাইসার লিস্ট রয়েছে, আমাদের যোগ্য অযোগ্য পৃথক করা খুব সহজ। শিক্ষাকর্মীদের আমাদের কোনো র্যাঙ্ক জাম নেই, কোনো 17 দফা কারচুপি নেই। আমাদের যে কারচুপি হয়েছে সাদা খাতা, তো সেগুলো প্রমাণ পেয়েছে, সেগুলো সরকারের কাছে রয়েছে। মিরর ইমেজ আমরা বারবার বলেছি প্রকাশ করতে, সিবিআই দিয়েছে, নাইসা দিয়েছে। তো কিন্তু তা সত্ত্বেও আমাদের উপরে একবারে মানে অবিচার করেছে। আমরা শিক্ষাকর্মীরা যে মানে সমাজের যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছি, সেটা সরকার মনে করেনি। এই যে অসহযোগিতা করেছে, আমাদের আর কিছু করার নেই। হয় স্বেচ্ছা মৃত্যু দিক, রাজপথে আমরা মরে যাবো গুলি খেয়ে, নাহলে সেই পরিবার নিয়ে আমাদের মানে এই মরণ যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর কিভাবে শিক্ষাকর্মীরা কেউ সবজি বেচছে, মানে কি করুণ অবস্থা আমাদের। তাই সরকারের কাছে বারবার আপনাদের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিভিন্ন যে পর্ষদ MA ফাইল করে তো একবারে আমাদেরকে বানের জলে ভাসিয়ে দিয়েছে। MA ফাইলে শিক্ষাকর্মীদের নিয়ে কোনো কথা সরকার বলেনি। যেখানে শিক্ষকদের কথা বারবার বলেছে যে শিক্ষকরা না থাকলে স্কুল চলবে না, হোম স্কুলে 27 জনের মধ্যে 25 জন শিক্ষক পড়ে গেছে। শিক্ষাকর্মী যে অভাব, কত প্রয়োজনীয়তা রয়েছে বিদ্যালয়ে, প্রায় 500-600 বিদ্যালয়ে শিক্ষাকর্মী নেই এই মুহূর্তে। বিদ্যালয় চালনা যারা করছে আপনারা বুঝতে পারবেন, সেই অবস্থা সরকার তুলে ধরেনি MA ফাইলে। তাদের বেতন বন্ধ, সংসার কিভাবে চলছে? সংসার ধার দেনা ঋণে জর্জরিত রয়েছি। ভবিষ্যতে আমাদের মানে ঘটি বাটি যা আছে বিক্রি করে দিতে হবে, না হলে সুইসাইড করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে এখন একমাত্র আন্দোলন করছি, আমাদের মেরে দিক রাজপথে, আমরা চাইছি। আর নাহলে সরকার ব্যবস্থা নিয়ে আমরা ভরসা রাখি সরকারের উপরে, যে সরকার হয়তো যথাযথ ব্যবস্থা করবে। মানবিক মুখ্যমন্ত্রী, তো তার উপর আস্থা আছে? আস্থা বলতে কাজে তো দেখতে পাচ্ছি না আমরা। কাজে যখন দেখতে পাবো তখন বলবো। আস্থা অবশ্যই আছে, সরকার চাইলে সব পারে। সরকার যদি মুখ্যমন্ত্রী মানবিক দিকটা দেখতে পাই রিভিউ পিটিশনে, অবশ্যই ফিরে আসতে পারবো। তো সেই রিভিউ পিটিশনটার প্রতি আমরা মানে অপেক্ষা করছি এবং সরকারকে বলছি, আমাদের তো অসহযোগভাবে আন্দোলন, অর্থাৎ আমরা কোনোভাবে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি জানিয়েছি। সরকার এবার কি করে সেটা সরকারের ব্যাপার। রিভিউ পিটিশনে সেটা বোঝা যাবে। আমার নাম ইন্দ্রজিৎ বর্মন, যোগ্য গ্রুপ ডি কর্মী, ঝাড়গ্রাম স্কুল। দুঃখের বিষয়, আজকে আমাদের যে বিরোধী পক্ষের লয়াররা, তারাও আজকে কোর্টে গিয়ে যোগ্যকে এমন মিশিয়ে দিয়েছেন, আজকে আমরা সমাজের কাছে মনে হচ্ছে আমরা অবহেলিত। শুধু তাই নয়, হয়তো কিছু কিছু আপনাদের মাধ্যমে জানিয়ে রাখা ভালো, কিছু কিছু ইউটিউব ভাইরা রয়েছেন, তারাও কিন্তু আমাদেরকে সবসময় অযোগ্য বলে প্রমাণ করে। আচ্ছা ভাবুন তো, না, ইউটিউবার, বিরোধী পক্ষের আইনজীবী, তাদেরকে কি কাজ যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা আলাদা করে দেবে? না সরকারের কাজ? সরকারের কাছে কেন বলছেন না তাহলে? না, আমি ইউটিউবের ওই ব্যাপারটা বলছি না, আমি বলছি যে আমাদেরকে এমন ভাবে সমাজের কাছে প্রতিস্থাপিত করছে। সরকার তো এর মূল দায়ী, এর চেয়ে বড় দায়ী কেউ নেই। কিন্তু কিছু কিছু বিরোধী পক্ষের আইনজীবী যেভাবে আমাদেরকে মিশিয়ে দিয়ে, সরকার তো আগেই মিশিয়ে দিয়েছেন, না হলে ভাতার সময় আমাদের যাদের বিরোধী পক্ষের আইনজীবীরা মিশাবে কি করে? তাদের কাছে কি যোগ্য অযোগ্য আলাদা করার অপশন আছে, না মিশিয়ে দেওয়ার অপশন আছে? তারা মিশাবে কি করে? এটা হচ্ছে ভাতাতে তো সরকার কি করেছে, আমাদের তো যোগ্য একসঙ্গে মিশিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, বিরোধী পক্ষের আইনজীবী, সরকার তো এর দায় সমস্ত দায় সরকারকে নিতে হবে। কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি, বিরোধী পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা সবসময় বলছেন যে সবাই ফট,
এটা কি করে হতে পারে? সবাই প্লট হতে পারে? ও অসম্ভব। ভাবুন তো, আজকে টিচারদের হয়তো ক্যান্ডিডেট ছিল 2 লক্ষ কি 3 লক্ষ, কিন্তু আমাদের 18 লক্ষ, এবং তাদের সিটও ছিল বেশি, কিন্তু আমাদের কম সিটের মধ্যে যেভাবে লড়াই করে চাকরি পেলাম, আমরা শুধু যোগ্য নয়, যোগ্যের যোগ্যতম, এটা ভাবুক। আর এই 7 বছর পর আবার আমাদের যোগ্যতার পরিচয় দিতে হবে। এটা পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বুকে লজ্জা যে একই পদের জন্য আমাদের হচ্ছে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে এর হবে। দাবি একটাই, সেটা হচ্ছে আমরা যোগ্য গ্রুপ সিডি, অথচ চক্রান্ত করে আমাদেরকে অযোগ্য বানানোর চেষ্টা হচ্ছে। সেই বক্তব্যটা আমরা বিধানসভায় তুলে ধরতে চাই, এবং বিধানসভায় প্রতিটি সদস্যের মাধ্যমে যাতে আমাদের শুধু গ্রুপ সিডি না, এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, আমরা টোটাল 19,000 যারা যোগ্য, যাদের বিরুদ্ধে সিবিআই লিস্টে নাম নেই, বাক কমিটির রিপোর্টে কোনো নাম নেই, সুপ্রিম কোর্টের রায়ে 3 তারিখের রায়েও আমাদের কোনো নাম নেই অযোগ্য হিসেবে, সেখানে দেখাচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটা যদি আনটেন্টেড করা যায় এবং আমাদের চাকরিটা যেন ফেরানো যায়, সেটা বিধানসভায় যারা রয়েছেন তাদের মাধ্যমে বিধানসভাতে তুলে ধরে সেই ব্যবস্থা যেন ওনারা করেন, এবং মুখ্যমন্ত্রী যেন এই ব্যবস্থা করেন, সেই দাবির জন্য আমরা এখানে বিধানসভায় যাচ্ছি। আপনাদের তো বেতন বন্ধ, এখন কিভাবে চলছে? বেতন বন্ধ মানে এপ্রিলের 3 তারিখ থেকে, এবং আমাদেরকে MA ফাইলিং এর মাধ্যমে আমাদেরকে এক্সটেনশনও দেননি। তার ফলে আমাদের লাইভলিহুড চালাতে এখন সুইসাইড ছাড়া আর কোনো পথ খোলা নেই আমাদের কাছে। কেন, কত ধার চাইবো? আমাদের ব্যাংক থেকে চিঠি ধরিয়ে যাচ্ছে, লোন রয়েছে, সেটাও শোধ করতে পারছি না। কেন, আমাদের কোনো এক্সটেনশন নেই, এবং ভাতার একটা ঘোষণা করেছিলেন যেটা হাইকোর্টে অলরেডি রায় রিজার্ভ হয়ে গেছে, সেখান থেকেও আমাদের এখন সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বলতে চাও? দিদির কাছে মানবিক মুখ দেখতে চাই, ওনার কাছে অ্যাজ এ সিএম, উনি তো আমাদের অভিভাবক, যারা বিরোধী তারও অভিভাবক, যারা ওনার পক্ষে সমর্থক তারও অভিভাবক। তো আমরা তো রাজ্যবাসী 7 বছর ধরে ওনার ডিপার্টমেন্টেই সার্ভিস করেছে, সার্ভিস দিয়েছি, এবং সমস্ত প্রকল্প, আজকে যে প্রকল্পের জন্য ইউনিসেফের সোনার মুকুটটা ওনার মাথায় রয়েছে, কন্যাশ্রী, সেটা এই গ্রুপ সি স্টাফ হিসেবে আমরাই সেটাকে সফলভাবে রূপায়ণ করি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে ওনার মানবিক মুখ এখনো পর্যন্ত দেখতে চাই আমরা ওনার বিরোধী নই, কিন্তু উনি যে রকম অন্যায় করছেন সেক্ষেত্রে আমাদেরকে নিজেদের আত্মহনন ছাড়া আর কোনো উপায় থাকছে না। এটাই বলতে চাইছি যে উনি একটু মানে মানবিক হয়ে সুপ্রিম কোর্টে যোগ্য লিস্ট, সার্টিফাইড লিস্ট দিয়ে দিন, এবং রিভিউর মাধ্যমে আমাদেরকে আইনি পথেই ফেরত